আমরা অনেক আরজি করের এই মামলা নিয়ে অনেক দিন ধরে আলোচনা করেছি, অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকেই চেয়েছেন সুবিচার। এই ধরনের নারকীয় জঘন্য ঘটনার যেন সুবিচার হয়। রায় বেরিয়েছে। সুদীপ্ত দা, শুরুতে আপনার কাছে আসি। কি বলবেন? এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য উঠে আসছে, দেখা যাচ্ছে তদন্তকারী সংস্থার যথেষ্ট প্রমাণ তুলে ধরতে পারেনি। হ্যাঁ, আমিও রায়টা পড়েছি, আমাদের পক্ষে যতটা বোঝা সম্ভব বোঝার চেষ্টা করেছি। আর আমাদের দর্শকরা জানেন যে আমরা গত দুদিন ধরেই এটা নিয়ে আলোচনা করেছি। আইনজীবীরা আমাদের সঙ্গে ছিলেন, আইনের অধ্যাপক ছিলেন, ক্রিমিনাল লয়ের বিশেষজ্ঞ ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন বিচারক, সেই স্তরের বিচারক যারা ঠিক এই ধরনের বিচার করেন। গতকাল ছিলেন তপন দাস। তপন বাবু যা বলেছেন তার সূত্র ধরেই আমি এটা বলছি যে তার মতে যেভাবে এই রায়টা এসেছে, যে এভিডেন্সের ভিত্তিতে বিচারক শাস্তি দিয়েছেন সঞ্জয় রায়কে, সেটা খুবই দুর্বল এভিডেন্স। ওনার বক্তব্য, যা আমি অন্যদের সঙ্গে যাচাই করে দেখেছি, অন্য অনেকেরই একই কথা, যারা এই ধরনের ওই ধরনের বিচারক হিসেবে কাজ করেছেন, আইনজীবী হিসেবে ক্রিমিনাল ল প্র্যাকটিস করেন, তারাও কিন্তু একই কথা বলছেন যে এটা দুর্বল এভিডেন্সের উপরে দেওয়া রায়। এই এভিডেন্সের উপর মৃত্যুদণ্ড তো দেওয়া সম্ভব ছিলই না। এই এভিডেন্সের উপরে যে রায় দেওয়া হয়েছে সেটা উচ্চতর আদালতে টিকবে কিনা সন্দেহ। মানুষের আবেগ একটা কথা, মানুষের আবেগে প্রতিনিধিত্ব করেন রাজনৈতিক নেতারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকেও, গতকালও বলেছেন, এই রায় বেরোনোর পরেও বলেছেন তারা সন্তুষ্ট নন। রাজ্য সরকার গিয়েছে হাইকোর্টে বেশি শাস্তি চেয়ে। তৃণমূল কংগ্রেসের একজন উল্লেখযোগ্য নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলেছেন এরকম ব্যক্তিকে নেকড়ের মুখে ছুঁড়ে ফেলা উচিত। এগুলো সব শুনতে খুব ভালো। আইনের দিক বিশেষজ্ঞদের কাছ থেকে আমি যা জেনেছি তার সারাৎসার হলো যে দুর্বল এভিডেন্সের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড সম্ভব ছিল না, সর্বোচ্চ শাস্তি সম্ভব আজীবন কারাবাস, সেটাই একে দেওয়া হয়েছে। এবং উচ্চতর আদালতে আপিল করলে সাধারণত রায় আস্তে আস্তে লঘু হতে থাকে। উচ্চতর আদালতে আপিল করে আরো কঠোর রায়, আরো কঠোর শাস্তির বিধান সচরাচর পাওয়া যায় না। পাওয়া যাওয়া অসম্ভব তো নয়, কিন্তু সচরাচর পাওয়া যায় না, অত্যন্ত বিরল ঘটনা। সেরকম একটা বিরল ঘটনার প্রত্যাশায় অনেকে রয়েছেন এখনো পর্যন্ত। আরেকটা আইনের দিক থেকে আরেকটা পয়েন্ট আমি বলি, যেহেতু আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আমি এখন রিপোর্ট করছি মাত্র, এবং গত দুদিনের থেকে আমি যা শুনেছি এবং আজকে যাদের সঙ্গে কথা বলেছি তার ভিত্তিতে আমি রিপোর্ট করছি মাত্র। সেটা হচ্ছে এই যে রাজ্য সরকারের আদালতে যাওয়ার এখতিয়ার আছে কিনা, এটা নিয়ে প্রথমেই প্রশ্ন উঠে গিয়েছে। এই মামলার তিনটে পক্ষ। সিবিআই হচ্ছে প্রসিকিউটিং এজেন্সি, রাষ্ট্রের পক্ষে যারা অপরাধের বিচার চাইছে। অভিযুক্ত সঞ্জয় রায় হচ্ছে একজন অভিযুক্ত, এখন অভিযুক্ত, দোষী সাব্যস্ত, অপরাধী বলে প্রমাণিত, শাস্তিপ্রাপ্ত। আরেকটি পক্ষ হচ্ছে কমপ্লেনেন্ট, প্রসিকিউশন, ডিফেন্ডেন্ট, কমপ্লেনেন্ট। কমপ্লেনেন্ট হচ্ছেন নির্যাতিতার বাবা মা। তাদের বক্তব্যর আদালত গ্রাহ্য মূল্য রয়েছে। যদিও রাজ্য সরকার বলছে যে রাজ্য সরকার একজন নাগরিক বিচার পায়নি, সেই যুক্তি তারা গিয়েছেন, কিন্তু আদালতে সেটা টিকবে কিনা সেটা দেখার বিষয় বলে আইনজীবীরা বলছেন। অবশ্যই সিদ্ধান্ত নেবে হাইকোর্ট, সে বিষয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু এই পয়েন্টটা রয়েছে। সব মিলিয়ে এই আইনের দিক থেকে আমরা এখন এই জায়গাতেই দাঁড়িয়ে আছি। বহু মানুষ শাস্তি চাইছেন, সমাজ চাইছে মৃত্যুদণ্ড, বৃহত্তর সমাজ সাধারণভাবে বলা যেতে পারে মৃত্যুদণ্ড চাইছে। তারা মনে করছে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি একমাত্র। সে নিয়েও আমরা গতকাল আলোচনা করেছি। মৃত্যুদণ্ড উপযুক্ত শাস্তি কিনা, সেটাই শ্রেষ্ঠ শাস্তি কিনা, কঠোরতম শাস্তি কিনা, এই নিয়ে গতকাল আমরা আলোচনা করেছি। এখনো পর্যন্ত যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার শেষ করবো এই কথাটাই বলে যে সব সম্ভাবনাই খোলা রয়েছে। এমনকি এটা বলে এমফাসাইজ করে শেষ করব, উচ্চতর আদালতে এই শাস্তি লঘু হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এরপরে আরো অনেকগুলো পয়েন্ট নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। অনেক তত্ত্ব আলোচিত হয়েছে, অনেক কথা মিডিয়াতে লেখা হয়েছে, অনেক কিছুর ভিত্তিতে না জেনে অনেক কথা সাংবাদিকরাও বলেছেন, হয়তো দু একটা কথা আমরাও বলেছি, সোশ্যাল মিডিয়াতে অজস্র চর্চা হয়েছে। সে সমস্ত কিছুকে কিন্তু, প্রায় সমস্ত কিছুকেই কিন্তু বিচারকের এই যে রায়টা এসছে সেটা যদি ভালো করে পড়া যায় তাহলে দেখা যাবে তার অনেকগুলো তত্ত্বেরই কিন্তু কোনো ভিত্তি নেই। যেমন সঙ্গে ডাক্তাররা কি করছিলেন, তাদের তাদের প্রতি গভীর সন্দেহ বহু মানুষের রয়েছে, সেই দিন নাইট ডিউটিতে অন্য যারা ডাক্তাররা ছিলেন ইত্যাদি ইত্যাদি। এ সমস্ত বিষয় কিন্তু আদালতের রায় পরিষ্কার হয়ে গিয়েছে যে বহু তত্ত্ব জানি অনেক আলোচনা হয়েছে, অনেক চুল চেরাচেরি হয়েছে, তার কোনো ভিত্তি নেই। এখন আরো অনেকগুলো প্রশ্নের থেকে আসে যে এই আবেগের দ্বারা আমরা কতটা চালিত হব, এটা একটা বড় প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন, খুব বড় প্রশ্ন, যে যে ঘটনা ঘটে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে সারা দেশে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা, যে নিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে মামলাটাকে, সুপ্রিম কোর্টে মামলাটাকে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখেছিলেন, সেই বিষয়টির কি হলো তা নিয়ে অনেক প্রশ্ন আলোচনার অবকাশ রয়েছে। আইনের দিক থেকে আমি আপাতত যেটুকু বললাম, গত দুদিনের আমাদের আলোচনা এবং আজকে আমার যা রিপোর্টিং তার সারাংশ হচ্ছে ওইটা। থ্যাংক ইউ স্যার। শুভাশিস দা, মৃত্যুদণ্ড কেন নয় এরকম প্রশ্ন আমরা তুলছি না, দোষীকে সেই দোষী শাস্তি পাচ্ছে কিনা সেটাই আমরা দেখছি এবং সেটা নিয়েই আমরা আলোচনা করছি। আমরা চাই যে এই যে একটি মেয়ে খুন হয়ে গেছে, এটা তো সত্যি, ধর্ষিত এবং খুন হয়েছে, এরকম একটা নারকীয় ঘটনা ঘটেছে, কে বা কারা ঘটালো, যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার বিরুদ্ধেও যে সমস্ত প্রমাণ উঠে এসেছে, সেটা গতকাল আমাদের যেমন বিচারক তপন দাস ছিলেন, তিনি বললেন যে যে সমস্ত তথ্য এসেছে সেটা সম্ভাব্যতা দিয়ে এই ধরনের ক্রিমিনাল কেসে রায় দেওয়া যায় না। মানে সেখানে নিশ্চিতভাবে বলতে হয় যে এই ঘটনা ঘটিয়েছে এবং এই প্রমাণ রয়েছে। কে মেরেছে একটি মেয়েকে, একটি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তার খুন হয়ে গেলেন, এর পেছনে আসল কারণ কি? মানুষের মনে সন্দেহ তো থেকেই যাচ্ছে যে আসলে কি সত্যি আমরা জানতে পারছি। আদালত একটা রায় দিয়েছে, হ্যাঁ আদালত শোনা যাচ্ছে আমার কথা? আদালত একটা রায় দিয়েছে, সেটা তে অনেক মানুষ সন্তুষ্ট নয়, তারা সেটা আমরা জানতেও পারছি নানাভাবে। তার জানার একটা অন্যতম সূত্র সোশ্যাল মিডিয়া। সমাজ যদি বলি, এটাকে যদি সমাজ বলি, তাহলে সমাজ সর্বতোভাবে আরো বড় শাস্তি চাইছে, ফাঁসি চাইছে। রাজ্য সরকার তারা আদালতে গেছে ফাঁসি চেয়ে, এসব হচ্ছে। এখন মানে এই মামলাটা রেজাল্ট, মানে লোয়ার কোর্টে যাই রেজাল্ট হোক না কেন, উচ্চতর কোর্টে যেত এবং সুপ্রিম কোর্ট অব্দি হয়তো যাবে মামলাটা শেষ পর্যন্ত। যে পক্ষের অসুবিধা হবে তারাই যাবে। এবং আমি রায় নিয়ে খুব একটা কিছু বলতে চাইছি না, আমি এটা অন্য বিষয় নিয়ে বলবো। তবে আমার দুটো পয়েন্ট মনে হয়েছে যে খুব ঠিকঠাক। একটা হচ্ছে যে অভিযুক্তের পোশাকে যে রক্তের দাগ পাওয়া গেছে এবং যিনি ভিকটিম তার সাথে সেটা ডিএনএ মিলে গেছে, এবং অন্য জায়গাতেও শরীরের বিভিন্ন জায়গায় ডিএনএ ম্যাচ করেছে। একটা যে অতিরিক্ত ডিএনএর প্রেজেন্স কোথাও কোথাও দেখা গেছে, সেটা সম্পর্কে একটা মন্তব্য দেখলাম যে যেহেতু প্রোটোকল ফলো করা হয় না, একই গ্লাভস পরে কাজ করা হয়, একই জায়গায় কাজ করা হয়, ফলে এই ধরনের ডিএনএ মিক্স আপ হতে পারে। ফলে এই রক্ত এবং এই ডিএনএ যে ম্যাচ করে যাওয়া, এটা আমার ধারণা একটা নিশ্চিত প্রমাণ একজনের ক্ষেত্রে। তবে হ্যাঁ, এটা ঠিক, যেটা আমি যখন মানে বিট রিপোর্টিং করতাম, তখন আমার অনেকগুলো বিটের মধ্যে একটা ছিল জেলখানা। ফলে এই হেতাল পারেখের যে অভিযুক্ত ছিলেন ধনঞ্জয়, তো ওই হাসপাতালে যে ডাক্তার ছিলেন, সে এখন রিটায়ার করেছে, বাসুদেব মুখার্জি, উনি আমাকে বলেছিলেন যে উনি সাইকিয়াট্রিস্ট ছিলেন, ফলে উনি ট্রিটমেন্ট করতেন ওর। তো উনি বলেছিলেন যে ভালো লয়ার দিলে ফাঁসি আটকে যেত। এটা আমাদের সারা দেশের সমস্ত অপরাধের ক্ষেত্রে সত্যি। মানে ভালো লয়ার মানে কাদের মিন করা হয় বুঝতেই পারছো, বড় বড় লয়ার আছে, তারা এক একজনের দৈনিক ফিজ হয়তো
20 লাখ টাকা, 30 লাখ টাকা, এরকম লয়ার অনেক অভিযুক্তকে বাঁচিয়ে দিয়েছেন। এই তালিকায় আমি যাচ্ছি না, কিন্তু অনেক হয়েছে। সবটাই যে রেপ অ্যান্ড মার্ডার কেস নয়, আরো অন্য ধরনের কেস, করাপশন কেস, নানা ঘটনায় হয়েছে। আবার ভালো লয়ার দিতে না পারলে সামান্য পেটি কেসে ধরা পড়ে জামিন নেওয়ার টাকা নেই বলে 10 বছর 12 বছর জেলে আটকে আছে, এটাও হয়েছে। এটা আমাদের সিস্টেমের একটা ত্রুটি, এটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু আমার যেটা অদ্ভুত লাগছে যে এই যে লোকটা চেতলা থেকে সেদিন রাত্রিবেলা আরজি করে আসতে 12 বার ট্রাফিক সিগন্যাল ব্রেক করেছে, মানে 12টা অপরাধ করেছে। এই সাহসটাও পেলে করতে, তখন ও ক্রাইমটা করেনি। কিন্তু এই লোকটা কিন্তু পুলিশকে তৈরি করেছে, এবং পুলিশের যেমন একটা সরকারি অশ্বস্তম্ভ থাকে, এরা হচ্ছে পলিটিক্যালি মানে পলিটিক্যাল আশ্রয়ে থাকা পুলিশেরা, সিভিক পুলিশ। আমি সব সিভিক পুলিশকে দোষী করছি না, কিন্তু বহু ভালো ছেলে মেয়ে আছে, একদম আমার সেটা উদ্দেশ্য নয় বলা। আমার বলার উদ্দেশ্য, এরকম লোকজন আছে যে লোকটা ও তো ক্রাইমটা করবে বলেই আরজি কর গিয়েছিল এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই, আবার হতেও পারে। কিন্তু যাওয়ার পথে 12টা অপরাধ করছে, সে সিগন্যাল ব্রেক করছে। তার মানে এই লোকটাকে থাকার কথা নয়, সে পুলিশ কোয়ার্টারে থাকতো। এই লোকটা পুলিশের বাইক ব্যবহার করতো, পেট্রোল ব্যবহার করতো। এইরকম প্রচুর ক্যারেক্টার, পলিটিক্যাল ক্যারেক্টার পশ্চিমবঙ্গে আগে কখনো ছিল না তা নয়, কিন্তু এটা তৈরি করা হয়েছে নানান কাজের জন্য। এই লোকটা কি করতো? এরকম কাজটা ছিল যে পুলিশের কেউ এলে তাকে নিয়ে গিয়ে একটু রাস্তা দেখিয়ে ভর্তি করে দেওয়া, মোটেই নয়। তার জন্য 12টা সিগন্যাল ব্রেক করার দরকার হয় না। ও জানে যে 12টা সিগন্যাল ব্রেক করলে ওর কিচ্ছু হবে না, সেটাও জানে। ফলে এই যে লোকটা বকটুয়ে বাড়ি জ্বালিয়ে দেয়, বা যে লোকটা মালদায় তৃণমূলের নেতাকে গুলি করে আরেক নেতার পরামর্শে, বা কলকাতার কাউন্সিলরকে গুলি করতে গিয়ে সে ধরা পড়ে, এই গোটাটা একটা প্যাটার্ন আছে এর মধ্যে। এই সিস্টেম, যে পলিটিক্যাল সিস্টেম এখন চলছে, তারা এই ধরনের ক্যারেক্টার তৈরি করছে। সঞ্জয়ের একটা পলিটিক্যাল ক্যারেক্টার, এবং ও ধরা পড়ে গেছে বড় ক্রাইম করেছে বলে। 12টা সিগন্যাল ব্রেক করার জন্য ধরতো না কেউ, ওইটা করেছে বলে ধরা পড়েছে। এবং সেদিন ওর সঙ্গে আরেকটি ছেলে ছিল, তার নাম সম্ভবত সৌরভ বা এই জাতীয়, সৌরভ। তার ফোন রেকর্ড চেক করে, আমি এটা নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি, ফোন রেকর্ড চেক করে দেখা গেছে ও বলছে যাই একটু আরজি করে গিয়ে ফুর্তি করে আসি। তার মানে ওটা করে থাকে, সেদিন হয়তো একটু বাড়াবাড়ি হয়ে গেছিল। এবং এই লোকটা ওখানে আসে যায়, কেউ চেনে না, এরকম হতে পারে না। নিশ্চয়ই ওর কানে প্রচুর চেনা জানা লোক আছে। এটা ঠিক যে ও যে ঘরটাতে এই অপরাধ কাণ্ডটি ঘটিয়েছিল, সেই ঘরটা আলো ছিল না। হয়তো ধারণা ছিল ওকে চিনতে পারবে না, অপরাধ করে বেরিয়ে যাবে, কিন্তু তারপরে কি অবস্থায় খুন করতে হয়েছে সেটা আমি বলতে পারবো না। তার পেছনে অন্য অনেক মতামত রয়েছে, ফলে আমি ওই বিতর্কটায় যেতে চাইছি না। আমার বক্তব্য হচ্ছে গিয়ে, এই মার্ডার, সমাজে ক্রাইম আটকানো যায় না, কিন্তু একটা গভর্নমেন্ট যেভাবে ফাংশন করবে তাতে কমানোর পদ্ধতিগুলো, কমানোর ব্যবস্থাগুলো থাকা দরকার। যেভাবে এই বকটুই, বা যেভাবে মালদার ঘটনা, বা যেভাবে এটা ঘটেছে, বা যেভাবে, তাতে মনে হচ্ছে এই কমানোর ব্যবস্থাটাকে দুর্বল করে দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আর একটা প্রকাশ, এরকম ঘটনা আরো ঘটবে, তার কারণ হচ্ছে ঘটেই চলেছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, এই ঘটনার পরেও সেটা নিয়ে হয়তো সমাজ অতটা বিচলিত বোধ করেনি, এত হইচই হয়নি। এই ঘটনার পরেও এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটেছে, আগেও ঘটেছে। নর্থ বেঙ্গলে আমার মনে আছে একটি টিনেজ 15-16 বছরের মেয়েকে মেরে রেপ করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, এই ঘটনাও ঘটেছে। কিন্তু কোথাও একটা ট্রিগার্ড হয়ে সমাজ এটাতে খুব প্রবলভাবে কথা বলছে।
এবং যারা বলছেন তাদের সম্পর্কে সরকারের প্রতিক্রিয়া কি? তারা বাই ইলেকশনে 6টা জিতে গেছে বলে বলছে, তারা সেটা একটা ক্লিন চিট হিসেবে দেখানোর চেষ্টা করছে। উত্তরপ্রদেশের যোগী খুব ভালো রেজাল্ট করেছে বাই ইলেকশনে 9টা সিটে। তার মানে তার বুলডোজার জাস্টিস সঠিক প্রমাণ হয় না, কখনোই হয় না। ফলে এই যে একটা লজিক তৈরি করার চেষ্টা করা এবং বলা ভোটে জেতার পরে যে মানুষ আমাদের পক্ষে আছে, এটা হচ্ছে আরেক ধরনের মিথ্যাচার। সব মিলিয়ে এটা আমি বলবো এই ঘটনাটা 5 মাস ক্রস করে গেছে, হাইকোর্টে যাবে। এর আগেও বেশ কয়েকটা ঘটনা, যেমন কামদুন, একটা হই 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 হতে 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 থিতিয়ে পড়েছিল, এটা হয়তো থিতিয়ে পড়বে। কিন্তু লক্ষ্য করে দেখা যাবে যে একটার পর একটা ঘটনা কিন্তু ঢেউয়ের মতো আসছে। সরকার অত্যন্ত কি বলবো, সরকার এতে চলে গেল, চাইতে চলে গেল আদালতে, ঠিক আছে। কিন্তু সেই এনকোয়ারি কোথায়? যে এনকোয়ারিতে অভিযুক্ত হয়েছিলেন লোকাল থানার পুলিশ, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হলো না, সেই তদন্ত তো হচ্ছে না। ফলে গোটাটাই মানে এর মধ্যে অনেকগুলো লেয়ার হয়ে গেছে। একটা হচ্ছে গিয়ে পলিটিক্স, শাসক দল, বিরোধী দল। আরেকটা হচ্ছে সত্যি প্রচুর মানুষ যারা অন্যায়ের বিরোধিতা করছে, বিচার চাইছে। আরেকটা হচ্ছে অত্যন্ত দুঃখী তার পরিবার, বাবা মা, তারা কোথায় যাবে বুঝতে পারছেন না। এবং সব থেকে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে ওর বাবা মা, পরিবার, তারা রাজ্য সরকারের উপরে অনাস্থা জানিয়ে আদালতের কাছে আবেদন করেছিলেন সিবিআই তদন্ত হোক। এই রিপোর্ট দেখে তারা কিন্তু বলছেন সিবিআই তদন্তে সন্তুষ্ট নয়। এই একটা চূড়ান্ত অনাস্থা, যাওয়ার জায়গা নেই কোথাও। রাজ্য সরকারকে বিশ্বাস করছে না, এখানে গিয়েছিল কেন্দ্রীয় সরকারের একটা প্রতিষ্ঠানকে, তার উপরে আস্থা হারিয়ে ফেলছে। সে যাবে কোথায় তাহলে? এইটা বেশি দিন চলতে পারে না, এর ফলে ক্ষোভের জন্ম দেয়। কিন্তু ক্ষোভটা প্রশমিত হয়ে যায়, এটা সব রাজ্যই করছে, যে একটা বিরাট অংশ জনতাকে এক ধরনের একটা ওয়েলফেয়ার পেমেন্ট করা হচ্ছে, যেটা করা হচ্ছে হয়তো ভালো উদ্দেশ্যে, কিন্তু সেটা দিয়ে অনেকটা ক্ষোভ প্রশমিত করে দেওয়া যাচ্ছে। করে দিয়ে বলা হচ্ছে ও এটা কিছু লেখাপড়া জানা লোকজন, মধ্যবিত্তের আন্দোলন বলা হচ্ছে। এটা আরেকটা সমস্যা। আমি জানি না এই সমস্যা থেকে কি করে বেরোনো যাবে, কিন্তু মানে এটা এই ঘটনাটার গুরুত্ব এবং প্রভাব সমাজের নানা স্তরে নানাভাবে পড়েছে। এবং সেটা কিভাবে ওর পরিবারই কিভাবে সন্তুষ্ট পাবে, মানে তাদের দুঃখ কিভাবে মিটবে আমাদের তো জানা নেই, আর মানুষ তাদের অভিযোগের উত্তর পাবে কিনা জানা নেই। সরকার তার দোর্দণ্ড প্রতাপ দেখানোর চেষ্টা করছে, আমরা ভোটে জিতে গেছি, এবারে আমরা ফাঁসি চেয়ে ফেলেছি। হ্যাঁ, এটা তো কোনো সমাধান নয়। এটা উচিত ছিল বিষয়টা নিয়ে যতটা মানে যত্নের, সেই জিনিসটা হয়নি। এবং সরকার যদি সত্যি চাইতো, আমি জানি না একটা আদালত মাঝখানে এই সিভিক ভলেন্টিয়ারদের কিভাবে নিয়োগ করা হয় সেই লিস্ট ইত্যাদি চেয়েছিল, সেটা সেই মামলাটা কি অবস্থায় কোথায় আছে আমি বলতে পারবো না। কিন্তু এমনি এই বর্তমান সরকার নানা ধরনের দুর্নীতির অভিযোগে প্রায় ডুবে আছে এবং সেটা থেকে বেরোনোর চেষ্টা করছে। এই ফাঁসি যাওয়াটা সেই বেরোনোর চেষ্টা বলে আমার মনে হয়। আর ইলেকশন তো দিচ্ছে, দেখতেই পাচ্ছি মার্জিন বাড়ছে। সোফিয়া, আমি একটা কথা একটু বলতে চাই, যে জাস্ট একটা ঘটনা উল্লেখ করতে চাই। সুভাষিস খুব গুরুত্বপূর্ণ দিকে আলোচনাটাকে নিয়ে গেছেন। আজকের কাগজে একটা খবর আমি উদ্ধৃত করছি, সকলের হয়তো এখনো জানা নেই, এবং খবরটা আমার বিশ্বাস এই অভয়াকাণ্ডের রায়, তা নিয়ে আমাদের আলোচনা, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হওয়া, এর আড়ালে চাপা পড়ে গিয়েছে। খবরটা হচ্ছে এই যে কলকাতার থেকে মাত্র অল্প কয়েক কিলোমিটার দূরে উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরে একটা 1.5 কাঠা জমির মালিকানা নিয়ে প্রমোটারদের সঙ্গে একটি ছোট পরিবারের বিবাদ। 27 বছর বয়সের এক মহিলা, 2 সন্তানের মা, তাকে প্রমোটারের সাঙ্গপাঙ্গরা অত্যাচার করে, বিবস্ত্র করে তাকে হেনস্থা করা হয় পাবলিকলি। তিনি আত্মহত্যা করেছেন একটি সুইসাইড নোট লিখে রেখে গিয়ে।
এরপর যখন পুলিশের কাছে ন্যায় বিচারের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে এফআইআর করতে যাওয়া হয়েছিল, খবরের কাগজের রিপোর্ট অনুসারে থানা বলে ব্যাপারটা নিজেদের মধ্যে আপোষে মিটিয়ে নিন। আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। সোফিয়া, এই আপোষে মিটিয়ে নিন বা ইনস্টিটিউশনের ইমেজ রক্ষা করার জন্য ঘটনাকে ধামাচাপা দেওয়া, যেটা আমরা আরজি করার ক্ষেত্রেও দেখলাম। অভয়ের বাবা মা বারবার বলছেন যে এই ঘটনার পেছনে একজন নয় একাধিক মানুষ রয়েছেন, কিন্তু আমরা যদি ধরেও নিই সঞ্জয় রায় একাই দোষী, কিন্তু ঘটনা শুরু থেকে আত্মহত্যা বলে কেন চালানোর চেষ্টা হলো? তারপর প্রমাণ কেন পেল না তদন্তকারী সংস্থা পুলিশ বা সিবিআই? তারা যথেষ্ট প্রমাণ কেন পেল না? সেই প্রমাণগুলো তো নিশ্চয়ই লোপাট করা হয়েছে। সেক্ষেত্রে তো নিশ্চয়ই অন্য মানুষ এর সঙ্গে জড়িত রয়েছেন। অশোকদা। অশোকদা আপনি বলুন। বলছি নানা দিক থেকে বিষয়টাকে মানে আলোচনা করা যায়। সুভাষিস যেদিকে আলোচনাটাকে নিয়ে গেছেন সেটা মানে আমাদের জন্য অত্যন্ত জরুরি দিক এবং সমাজের জন্য অত্যন্ত জরুরি দিক, কিন্তু সেটাতে পৌঁছানোর আগে একটা দুটো কথা বলে নেওয়া বোধহয় প্রয়োজন। একটা হচ্ছে যে মানে যে মামলার রায় নিয়ে এত কথা, সেই মামলাতে কিন্তু অভিযুক্ত ব্যক্তি একজনই। ফলে পুরো মামলাটার যে মানে কোর্টের কাছে যখন যায়, কোর্টকে তিনটে কি চারটে প্রশ্ন তৈরি করতে হয় যে এই প্রশ্নগুলোর মীমাংসা এবারে বিচার করে হবে। এই যে চারটে প্রশ্ন দেখবেন প্রথম দিকে কয়েকটা পাতার পরেই আছে, সেই চারটে প্রশ্ন এক হচ্ছে ওই ডাক্তার অভয়া মানে ধর্ষিত হয়েছেন কিনা, দুই হচ্ছে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা অথবা খুন করে ধর্ষণ করা হয়েছে কিনা, তৃতীয় হচ্ছে এই যে ব্যক্তি এটা করেছে বলে অভিযুক্ত সেই অভিযোগ সত্যি কিনা, এবং চতুর্থ হচ্ছে যে এর আনুষঙ্গিক কিছু আরো আছে কিনা। ফলে মামলাটা নিয়ে কথা বলতে গেলে এইটুকুর মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হয়। এটা কিন্তু প্রথমে একটু বুঝে নেওয়া দরকার। এই মামলাটাতে কিন্তু আরজিকর কাণ্ড হওয়ার পরে যে বহু প্রশ্ন উঠেছিল, তার মধ্যে প্রশ্ন ছিল যে এই খুনের পিছনে হয়তো আরো অন্য মানুষরা জড়িত, যারা নিজেরা হয়তো খুন করেনি কিন্তু খুনের সঙ্গে জড়িত। দুই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে বিপুল দুর্নীতি আছে, বিপুল ফাঁকিবাজি আছে, বিপুল মানে গাফিলতি আছে, তার একটা বিহিত হওয়া। তিন হচ্ছে যে ওই আরজিকরের যে বিভাগীয় অধ্যক্ষ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আর ওই টালিগঞ্জের থানা যাদের বিরুদ্ধে কিছু অভিযোগ তৈরি হয়েছিল, তাদের সেই অভিযোগের সুরাহা করা। এই কোনোটাই কিন্তু এই বিশেষ মামলার অঙ্গ ছিল না। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা খুব সীমাবদ্ধ অভিযোগ এবং সীমাবদ্ধ অভিযোগের ভিত্তিতে তৈরি করা কিছু সীমাবদ্ধ প্রশ্ন, তার মীমাংসা, প্রশ্ন মানে আইনি প্রশ্ন, তার মীমাংসা হয়েছে একভাবে। এবং আমি এটুকু নিশ্চয়ই মানে প্রথমেই স্বীকার করব যে আমার মানে পুরো রায়টাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে বোঝার মতো সময় পাইনি, কিন্তু মোটামুটি যেসব জায়গাগুলো পড়া দরকার সেগুলো পড়েছি। বিশেষ করে সঞ্জয় রায়কে যে কয়েক পাতা ধরে যত প্রশ্ন করা হয়েছে এবং সঞ্জয় রায় তার উত্তরে যা বলেছে ওই অংশটা পড়েছি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে। এবং বিচারক শেষকালে যখন তার রায় সাজাচ্ছেন তখন তিনি যেসব যুক্তি উত্থাপন করছেন, মানে অন্য কেসগুলোতে কি রায় হয়েছে সেই দিক থেকে সেগুলো বাদ দিলে, অর্থাৎ আর্গুমেন্ট এবং এভিডেন্স, এই দুটো জিনিসকে তো সাজাতে হয় যে আমার মানে আমি রায় দেওয়ার পিছনে আমার যুক্তি কি এবং আমার এভিডেন্স কি, ওই অংশটা পড়েছি। তাতে দুটো তিনটে জিনিস চট করে বলে নি, তারপরে এই বড় বিষয়টার দিকে আসবো। একটা হচ্ছে যে মহিলা যে মানে অভয়া যে ধর্ষিত হয়েছেন এ বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই, এবং সেটা ফরেন্সিক থেকে শুরু করে যত রকম প্রমাণ সাক্ষ্য ইত্যাদি থেকে সেগুলি গেছে। তিনি যে খুন হয়েছে সেটা সবাই জানে, সেটা তো কোনো প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে তাহলে দাঁড়িয়ে যাচ্ছে যে এই সঞ্জয় রায় ব্যক্তিটি ধর্ষণ করেছে কিনা এক, এবং এই সঞ্জয় রায় ব্যক্তিটি তাকে খুন করেছে কিনা দুই। এর বাইরে কিন্তু অন্য কেউ এর মধ্যে ছিল কিনা ওটা মামলার মূল আইনি প্রশ্নের মধ্যেই নেই। এইটা করতে গিয়ে যেটা দেখা গেল, যে এভিডেন্স গুলি সামনে এসেছে সেই এভিডেন্স গুলি থেকে
4টে জিনিস আমি পেয়েছি, হয়তো আমি মিস করেছি কিছু, তাও হতে পারে। একটা হচ্ছে যে অভয়ার নিপিলে এর স্যালাইভার প্রমাণ পাওয়া গেছে। 2 হচ্ছে যে অভয়ার শরীরের যে রক্ত, মানে ফরেন রক্ত, অভয়ার নিজের রক্ত, তাছাড়াও যে অন্য রক্ত, তার সঙ্গে এর মিল পাওয়া গেছে। 3 হচ্ছে যে এই ব্যক্তির চুলের নমুনা অভয়ার শরীরে পাওয়া যায়নি, কিন্তু যে ম্যাট্রেসের উপরে শুয়েছিল বা যে ম্যাট্রেসটা গায়ে দিয়েছিল তার গায়ের মধ্যে পাওয়া গেছে। আর চতুর্থ হচ্ছে যে ওই কি বলে হেডফোনের একটা পিস ওখানে পাওয়া গেছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে রেপ করার মানে নমুনা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিমেন কিন্তু পাওয়া যায়নি বডিতে। হ্যাঁ, এটা আমার কাছে এটা আশ্চর্যজনক, কারণ প্রথম দিকে আমরা তো 1 মাস ধরে না হলেও 15 দিন ধরে শুনে এসেছিলাম 150 গ্রাম সিমেন্ট কোথা থেকে যেন পাওয়া গেছে। কাজেই এটা পাওয়া যায়নি। এর ভিত্তিতে উনি বলছেন যে এই ব্যক্তি, আরেকটা জিনিস উনি ইন্টারপ্রেট করছেন, সেটা হচ্ছে যে একজন মানে একের বেশি ব্যক্তি তাকে ধর্ষণ করেছে না একজনই করেছে, তাতে তিনি দুটো সাক্ষ্যকে ব্যবহার করে এবং কিছু ফরেনসিক এভিডেন্স ব্যবহার করে তিনি বলার চেষ্টা করছেন, তিনি মানে বিচারক, যে মানে একাধিক ব্যক্তি যে ইনভলভ ছিল তার সপক্ষে খুব জোরালো প্রমাণ নেই, কিন্তু একজন ব্যক্তি ডেফিনেটলি যে ইনভলভ ছিল এবং কিভাবে করলে একজন ব্যক্তিও যে ইনজুরি তার শরীরে রয়েছে সেটা করতে পারে, যতটুকু ইনজুরি পাওয়া গেছে। খুব ইন্টারেস্টিং যে খুব বেশি ইনজুরি কিন্তু পাওয়া যায়নি, বেশিরভাগ ইনজুরি কিন্তু ছোট আকারের বা মাঝারি আকারের। এইটা পরিষ্কার হয়েছে। তার ভিত্তিতে উনি রায় দিয়েছেন যে একজন ইনি এই দোষী এবং এই অভিযুক্তই দোষী এবং এও ধর্ষক এবং এই খুনি। এবারে তাকে তিনি বলেছেন যে কেন এটা বিরলতমের মধ্যে বিরল নয়, এটা তার জন্যে তার আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আমি ওই দিকে আজকে যাবই না, কারণ ওটা আমাদের বোধহয় আলোচনা করতে গেলে অন্য অনেক জিনিস এসে যাবে। যেটা প্রশ্ন সেটা হচ্ছে আরো বড়, মানে অভয়া বিচার পেল কিনা, একজন ব্যক্তি সাজা পেল, সমাজ তাকে পছন্দ করেন, মানে সমাজ তাতে খুশি নয়, কাজে সমাজের সেন্টিমেন্টকে ব্যবহার করে রাজ্য সরকার পরের দিন সকালেই চলে গেল হাইকোর্টে। মানে এটার মধ্যে যে ধরনের আমি তো বলবো ট্রাইবালিজম আছে। ট্রাইবালিজম বলতে আমরা বোঝাই যে এক ধরনের মানে মারাত্মক ধরনের আবেগ আছে, গণ আবেগ আছে এবং একটা মব সাইকোলজি আছে এবং মব প্রতিক্রিয়া আছে। সরকারের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে সরকারও সেই মব প্রতিক্রিয়ারই অংশ, যাকে আমরা অন্য কথায় ভিড় বলে থাকি আর কি। ফলে এই জিনিসটা অনেক দূর এগোবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারে আমাদের দেশের বিচার ব্যবস্থার তো দুটো ভাগ। একটা ভাগ হচ্ছে যেটা আদালতের ভিতরে হয়, আরেকটা ভাগ হচ্ছে যেটা আদালতের বাইরে হয়। আদালতের বাইরে হওয়া বলতে মিডিয়াতে হয়, সোশ্যাল মিডিয়াতে হয়, ট্রেনে বাসে আলোচনায় হয়, অন্যান্য গণপরিসরে হতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আদালতের বাইরে যে বিচার ব্যবস্থাটা আমাদের আছে, সেইটা প্রথমেই কিছু লোক একটা বেশ সুন্দর তত্ত্ব তৈরি করে এবং একটা সুন্দর গঠন মানে তত্ত্ব তৈরি করে যে এই ঘটেছে, এই হয়েছে, এই দোষী, এইভাবে ব্যাপারটা ঘটেছে। পরবর্তীকালে আদালতে গিয়ে দেখা যায় ওই তত্ত্বগুলো অনেক ক্ষেত্রেই টিকছে না। কিছু ক্ষেত্রে তো পুরো কাহিনীটা উল্টে যায়, যেমন রিয়া চক্রবর্তীর কাহিনী, ওই যে সেই বিখ্যাত ফিল্ম অভিনেতা মানে সুশান্ত সিং রাজপুত, হ্যাঁ, নামটাই ভুলে গেলাম। উনি আত্মহত্যা করেছিলেন। তারপরে যেটা মিডিয়াতে মানে ওই আদালতের বাইরে যে বিচার ব্যবস্থা আমাদের তৈরি হয়েছিল, সেটা তো পুরো কে দোষী, কিভাবে দোষী, কেন দোষী তার পুরো পুঙ্খানুপুঙ্খ সব তৈরি করে দিয়েছিল। পরে দেখা গেল পুরোটাই দাঁড়াচ্ছে না। একইভাবে শাহরুখ খানের ছেলের ক্ষেত্রেও তাই হয়েছিল। এগুলো আমরা দেখেছি। কাজেই আমি বিচার ব্যবস্থার মানে আদালতের বাইরের বিচার ব্যবস্থাটা নিয়ে আমাদের শঙ্কা প্রকাশ করতে হবে এবং তার মধ্যে সংবাদপত্র, টেলিভিশন এবং দিনের পর দিন যেভাবে যে কাণ্ড করে গেছে এবং যেভাবে ফেক নিউজ ছড়িয়ে গেছে এবং যে সাবধানতা থাকা দরকার মেইনস্ট্রিম কাগজগুলোতে বা টেলিভিশনে, সেই সাবধানতার সামান্যতম মানে জিনিসও তারা অবলম্বন করেনি। সোশ্যাল মিডিয়াতেও মিডিয়ার চেহারাটাই এমন যে সেখানে সাবধানতার কোনো প্রশ্ন নেই।
যে যা পারে বলে দেয়, কাজেই যে যার মতো বলেই যাচ্ছে এবং এখনো বলবে। এইটা তো আরেকটা দিক। কিন্তু যে দিকটাতে আসা দরকার সেটা হচ্ছে যে মানে এই যে চরিত্রটা, এই ধরনের চরিত্র তো একা নয় এবং বিরল নয়। মানে এই সঞ্জয় রায়ের মতো চরিত্র। সঞ্জয় রায়, আমি আজকের অন্তত রায়ের যা বয়ান, তার থেকে আমি অন্তত মনে করছি যে সে ধর্ষক এবং সে খুনি। কাজেই সেখানে এই পর্যন্ত আজকের দিনে থাক। পরবর্তীকালে নতুন তথ্য, নতুন সাক্ষ্য, নতুন প্রমাণ বেরোলে আরো অন্য কিছু বলা যাবে। সেটা আজকে অন্তত তা বলা যাচ্ছে না। কিন্তু যেটা মানে বড় বিষয় সেটা হচ্ছে যে ক্রাইম এবং রাজনীতি, মানে অপরাধ এবং রাজনীতি, এই দুটো ভারতবর্ষের এমন অঙ্গাঙ্গিভাবে জুড়ে গেছে, সেই আলোচনাটার দিকে আমাদের যেতে হবে। এটা ১। ২, আরজিকরের সময়তে, আরজিকর কাণ্ডের পরে একটা বড় প্রশ্ন এবং খুব জরুরি প্রশ্ন সামনে এসেছিল। পরবর্তীকালে নানা কারণে সেই প্রশ্নটা সম্পূর্ণ হারিয়ে গেছিল। যদিও এখনো হারিয়ে পুরোটা যায়নি, নানাভাবে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। প্রশ্নটা ছিল যে কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষা এবং স্বাধীনতা। এবং কর্মক্ষেত্র বলতে তো শুধু ফরমাল সেক্টরের কর্মক্ষেত্র নয়। আমাদের দেশে প্রায় ৮০-৮৫% মানুষ ইনফরমাল সেক্টরে কর্মরত। তাদের কর্মক্ষেত্র হচ্ছে হয় বাস নয়, ট্রেন নয়, রাস্তার ফুটপাত নয়, মানে অলিগলি, সমস্তটাই কর্মক্ষেত্র। নানা রকম ছোট ছোট কারখানা, ছোট ছোট দোকান থেকে শুরু করে সবটাই কর্মক্ষেত্র, গ্যারেজ থেকে শুরু করে সবটাই। কাজেই কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষার যে বিষয়টা তৈরি হয়েছিল, সেইটা হচ্ছে ২ নম্বর বড় প্রশ্ন। আমরা যদি একটু ফিরে আসি যে প্রথম প্রশ্নটা, যেটা শুভাশিস খুব সুন্দর করে বলেছেন, আমিও তার সঙ্গে একটু যোগ দিতে চাই। সেটা হচ্ছে যে একদিকে এই যে মানে রাজনীতির মধ্যে ক্রাইমের যে ব্যবস্থা, তার দুটো দিক আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে সত্যি যারা মানে ক্রিমিনাল বলে সমাজে পরিচিত এবং মানে নানাভাবে আইনের দৃষ্টিতেও তারা ক্রিমিনাল বলে অভিযুক্ত, অন্তত তারা রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে। সম্প্রতি একটা খুব আমি তো বলবো প্রামাণ্য বই বেরিয়েছে ভারতে, এই নিয়ে এত বড় কাজ আগে হয়নি। ক্রাইম অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া বলে, ওয়েন ক্রাইম পেজ বইটার নাম। তাতে তো দেখানোই হচ্ছে হিসেব করে যে কিভাবে মানে সিরিয়াস ক্রাইমে অভিযুক্ত, মানে ছোটখাটো ইত্যাদি সব কোথাও জমায়েত হয়েছিল বেআইনিভাবে সেরকম ক্রাইম নয়, সিরিয়াস ক্রাইমে অভিযুক্ত। এবং সিরিয়াস ক্রাইম বলতে কি বোঝায়, তার ইন্ডিয়ান পেনাল কোডে বা ন্যায় সংহিতাতে মানে খুব সুন্দর বয়ান আছে যে এইগুলো সিরিয়াস ক্রাইম। সেই অভিযুক্ত সংখ্যা, যারা এমএলএ এমপি কন্টেস্ট করেছেন, এমএলএ এমপি হয়েছেন এবং একাধিকবার এমএলএ এমপি হয়েছেন, এই সংখ্যাটা ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী এবং 2008-9 পর থেকে তো আরো বেশি করে ঊর্ধ্বমুখী এবং অনেক বেশি করে বেড়ে গেছে অনেকগুলি দলে, সব দলে নয় কিন্তু অনেকগুলি দলেই বেড়ে গেছে, মূল দলগুলোতে তো বেড়েই গেছে। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে রাজনীতি মানে যারা ক্ষমতায় রয়েছেন তারা যেভাবে রাজ্য শাসন করছেন, সেটাকে এক অর্থে খুব পরিষ্কারভাবে বলা যায় যে তার ভিত্তিটার আইনের শাসন নেই আমাদের দেশে। তার ভিত্তিটা হয়ে গেছে মোটামুটিভাবে গায়ের জোরের শাসন, যেটাকে সহজ কথায় বললে বলা যায় বুলডোজার পলিটিক্স, এবং অন্য নানা কথায় বললে বলা যায় আমাদের এখানে যেমন আমরা বলি যে মানে কি বলে তোলাবাজির রাজনীতি, কোন রকমের রাজনীতি। আমাদের এখানে যে কিছুদিন আগেই যে সন্দেশখালীতে শেখ শাহজাহান বলে এক ব্যক্তির যে গল্প তৈরি হলো, তখন আমি এক জায়গায় লিখেও ছিলাম যে শেখ শাহজাহান তো পশ্চিমবঙ্গে নতুন নয় এবং একলাও নয়। সে বহু শেখ শাহজাহান আছে, তাদের নামগুলো বিভিন্ন এবং তারা হিন্দু কেউ মুসলমান, ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা রাজনৈতিক দলের কাঠামোর মধ্যে, রাজনীতির দৈনন্দিন রাজনীতি স্থানীয়ভাবে যেভাবে তৈরি হচ্ছে তার মধ্যে, এর মধ্যে এরা মুখ্য ভূমিকায় এখন চলে এসেছে। যে উদাহরণটা এক্ষুনি সুদীপ্ত বললেন যে তারা প্রমোটার বলে খবরের কাগজে লেখা হচ্ছে, কিন্তু তারা পার্টলি প্রমোটার, পার্টলি তারা তোলাবাজ এবং তারা ক্রিমিনাল। অশোকদা, যদি আপনি শাসক দলের সঙ্গে যুক্ত না হন
তাহলে আপনার পক্ষে পশ্চিমবঙ্গে প্রমোটার হওয়া সম্ভব নয়। একদমই, হ্যাঁ। কাজী এবং এবং আপনি যদি মানে বলপ্রয়োগ না করার ক্ষমতা না রাখেন, তাহলেও আপনি পশ্চিমবঙ্গে প্রমোটারি করে রোজগার করতে পারবেন না। হ্যাঁ, কাজেই এর একটা লম্বা ইতিহাস পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এবং সেই ইতিহাসটা ছেড়ে দিলেও বলি বর্তমানে এটা সমাজের গভীরে চলে গেছে, এবং সেই অংশ থেকেই উঠে আসছে এই ধরনের মানুষ, যাদের একটা অংশকে সিভিক ভলান্টিয়ার বা অন্যান্য নানা ধরনের ছোটখাটো সামান্য কাজ দিয়ে ব্যস্ত রাখা এবং সামান্য কাজ দিয়ে শান্ত রাখা, এর একটা প্রক্রিয়া তৈরি হয়েছে। এটা মনে রাখতে হবে যে অন্ধ্রপ্রদেশে এই ধরনের জিনিস জগন রেড্ডি করেছিলেন। পঞ্চায়েতকে পুরোটাই এড়িয়ে গিয়ে উনি গ্রাম সেক্রেটারিয়েট বলে একটা জিনিস তৈরি করলেন, যেখানে পার্টির লোকেরা সরাসরি এমপ্লয়েড হলো সরকারি খরচায়। এবং তাদের মধ্যে দেখা গেল, জগন রেড্ডির ইতিহাসও তো সবাই জানে, তিনি কোথা থেকে এসেছেন সেটাও আমরা জানি। দেখা গেল তার মধ্যে একটা স্টাডি হয়েছিল, সেই স্টাডিটা খুবই ছোট আকারের স্টাডি, মানে কয়েকটা জেলাতে স্টাডি, 5টা জেলায় মাত্র স্টাডিটা হয়েছিল, যে এই গ্রাম সেক্রেটারিয়েট যারা হয়েছে তারা কারা। দেখা গেল এরা হচ্ছে সবাই লোকাল থাগস, মানে এদের মধ্যে 79% হচ্ছে লোকাল থাগস। যদিও এটা ছোট আকারের স্টাডি, কিন্তু তা একটা ট্রেন্ডকে ইঙ্গিত করে। অর্থাৎ রাজনীতির মধ্যে এদেরকে পোষার নানা রকম কায়দা কানুন তৈরি হয়ে গেছে, এবং সেগুলো একটু সফিস্টিকেটেড কায়দা কানুন, যার মধ্যে একটা হচ্ছে সিভিক ভলান্টিয়ার। আমি অনেক খুঁজলাম যে সিভিক ভলান্টিয়ারের পুরো প্রোটোকলটা কি এবং তাদের পুরো রোল ব্যবস্থাটা কি, কোথাও পাবলিক ডোমেনে নেই। সেকেন্ড, সিভিক ভলান্টিয়ারদের রিক্রুটমেন্ট প্রসেসটা কি ধরনের সরকারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয়েছে সেটা পাবলিক ডোমেনে আছে কিনা, যার কবে পরীক্ষা হয়, কি টেস্ট নেওয়া হয়, কি তাদের ক্যারেক্টার সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন হয় কিনা, কোনো কিছু পাবলিক ডোমেনে নেই। কাজেই সিভিক ভলান্টিয়ারদের মধ্যে ভালো ছেলে মেয়ে নিশ্চয়ই থাকবে। এটা তো সমাজের মধ্যে যদি 10,000 ছেলে মেয়েকে রিক্রুট করা হয়, তার মধ্যে কিছু মানুষ তো ভালো ছেলে মেয়ে হবেই, এতে কোনো সন্দেহ নেই। ওটা স্ট্যাটিস্টিক্যালি হচ্ছে, ওটা চুজ করে হচ্ছে না। কিন্তু সিভিক ভলান্টিয়ার বলে যে বস্তুটা আমরা তৈরি করেছি, সেটা 1 নম্বর হচ্ছে নিতান্ত ওপেক, অস্বচ্ছ, নিতান্তভাবেই গোপন, এবং তাদের কোনো রকম মানে প্রোটোকলের কোনো রকম ম্যান্ডেট নেই, এবং পুলিশ তাদেরকে এই আরজিকর কাণ্ডের এই বিচারের এই যে 172 পাতার জাজমেন্টেই আমি দেখলাম, যেভাবে সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে ওখানে কথাবার্তা পাওয়া যাচ্ছে, মানে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, সে তো ভয়ঙ্কর। ওই যার মধ্যে উনি সুদেবাশী একটা কথা বললেন যে 12 বার ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করে সে চলে গেছে, এবং সে মানে ইয়েতে থাকতো, সে দেখা যাচ্ছে সেদিন অথবা তার আগের দিন রাতে সে একটা মানে ইয়েতে কি বলে রেড লাইট এরিয়াতে গিয়েছিল, তার পাশে তার সঙ্গে যে গিয়েছিল সে একজন মানে প্রস্টিটিউটের ঘরেও গিয়েছিল, কিন্তু এই ব্যক্তিটি করেনি। অর্থাৎ তাদের ওয়্যার অ্যাবাউটস কি, তাদের চেকস অ্যান্ড ব্যালেন্স কি, এই প্রশ্নগুলো আমাদের এখানে সম্পূর্ণভাবে হাওয়া হয়ে গেছে। এবং সেটা হাওয়া হয়ে গেছে তার কারণ জনপরিসরে সবথেকে বেশি করে আমাদের দুর্বলতাটা হয়েছে, বা আমাদের সীমাবদ্ধতা, বা আমাদের মানে দুর্বলতাই বলবো, সেটা এই যে আমরা ইস্যু ভিত্তিক আলোচনা করি না, আমরা নেতা ভিত্তিক আলোচনা করি। অমুক নেতা কি বললেন, অমুক নেত্রী কি বললেন, তাতে তার থেকে আমরা কি বুঝলাম, সেটার থেকেও যেটা বেশি করে দরকার যে ইস্যুগুলো কি। এই যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা ভীষণভাবে তৈরি হয়েছে, যার আজকে একটা মানে যেটাকে আমি তো বলবো যে এই যেটা উদাহরণ দিচ্ছেন যে শুভাশিস, যে বকটুইতে হয়েছে, মালদাতে হয়েছে, এটা আসলে ওই কৃষ্ণের যদুবংশ নষ্ট হয়েছিল তো ওইভাবেই। তো এটা ওই যদুবংশ নষ্ট হওয়ার গল্প হচ্ছে, নিজেরা মারামারি করে যদুবংশ নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, অন্য কেউ যদুবংশকে নষ্ট করেনি, কিন্তু মানে ধ্বংস করেনি। তো এটা ওই যদুবংশ ধ্বংস হওয়ার গল্পটা শুরু হচ্ছে আস্তে আস্তে। কিন্তু তার অন্য দিকটা হলো এই যে আসলে মানে পশ্চিমবঙ্গের এবং মানে নানাভাবে ভারতবর্ষের বৃহত্তর অঞ্চলেও এটা পরিষ্কার, তার রূপ নানাভাবে বদলে গেছে। মানে বুলডোজার পলিটিক্স এক ধরনের পলিটিক্স, যেটা যোগী আদিত্যনাথ করে দেখালেন, সেটা হচ্ছে সরকারি প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ইত্যাদি দিয়ে এক ধরনের গাজোয়ারি রাজনীতি বা গায়ের জোরের রাজনীতি। পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে সিভিক প্রশাসনকে সামান্য পিছনে রেখে এবং পুলিশ প্রশাসনকে কিছুটা এগিয়ে দিয়ে তার সঙ্গে ক্রিমিনালদের যোগাযোগটাকে তৈরি করে
এক ধরনের রাজনীতি। এইটার মানে পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে যাচ্ছে। এবং সেই পরিণামটা মানে আমাদের নিয়ে সত্যি, সত্যি আলাদা করে মানে চর্চা করা উচিত যে এর পরিণাম কি হয়েছে এবং কিভাবে তার পরিণাম আরো ভবিষ্যতে কি হবে। কিন্তু যেটা আজকের বিচার্য বিষয় বা আজকের মানে ইয়ের মধ্যে আসি, সেটা হচ্ছে যে মানে অভয়া বিচার পেলেন কি পেলেন না সেটা তো অন্তত এই রায়তে এটুকু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, একজন দোষী সাব্যস্ত হয়েছেন। এটাও কিন্তু মানতে হবে যে এটা মানে ভারতবর্ষের ক্রিমিনাল জাজমেন্টের ইতিহাসে এটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট জাজমেন্টস। মানে 471 না কতদিন, 479 দিনের মধ্যে জাজমেন্ট হয়েছে। আমাদের দেশে প্রধানমন্ত্রীর মানে ইন্দিরা গান্ধীর যে হত্যাকারী তাকে জাজমেন্ট দিতে 7 বছর লেগেছিল। তারপরে আরো 5 বছর লেগেছিল ওই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট করতে করতে প্রেসিডেন্সিয়াল পার্ডন না হয়ে আলটিমেটলি ফাঁসি হতে 12 বছর লেগেছিল। কাজে সেই তুলনায় ফাস্ট জাজমেন্ট হয়েছে। এবারে হাইকোর্টে গেলে কি হবে আমার একটা আন্দাজ আছে। আন্দাজটা হচ্ছে যে আমাদের দেশের আইন ব্যবস্থাটা যেটা আদালতের ভিতরে হয় সেটার একটা ক্যারেক্টারিস্টিক আছে। সেই ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে যেটাকে ইংরেজিতে সহজ কথায় বলে ইউ শো মি দ্য ম্যান, আই উইল শো ইউ দ্য ল। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক। মানে ব্যক্তি অনুযায়ী আইন পাল্টে যায় এবং আইন তৈরি হয়ে যায়। এক্ষেত্রে তো শুধু ব্যক্তি নয়, এক্ষেত্রে সারা সমাজ চাইছে যে তার শাস্তি হোক এবং তার আরো বড় শাস্তি হোক। সাধারণভাবে এইসব ধরনের ক্ষেত্রে এবং রাজ্য সরকারও সেক্ষেত্রে চাইছে, কাজে সেক্ষেত্রে হয়তো মৃত্যুদণ্ড হবে না তো বটেই, মানে কোনো প্রশ্নই উঠছে না, কিন্তু শাস্তি লঘু হবে বলে আমারও মনে হচ্ছে না আপাতত। কারণ হাইকোর্ট সেক্ষেত্রে দেখা যায় যে সমাজ যেরকম চাইতে থাকে এখনকার দিনের আদালত ব্যবস্থা তার বিপরীতে খুব একটা যেতে পারে না। সেজন্য তো আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। সুদীপ্ত দা, আপনার কাছে আসি যে এই যে বলা হচ্ছে যে সমাজের কাছে কি বার্তা গেল, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলো, তাকে শাস্তি দেওয়া হলো, কিন্তু মেয়েদের যে কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি যেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল, মেয়েরা কি ভরসা পেলেন? রাজ্য সস্তা রাজনীতি না করে কোনো ঘটনাকে নিয়ে অপরাজিতা আইন করে দেওয়া হলো, সেটা আদৌ কতটা কাজে লাগবে, সেটা সত্যি সত্যি আইনি ভাবে স্বীকৃতি পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? রাজ্য সরকার বলবে আমরা তো এই অপরাজিতা আইন করে দিলাম, কিন্তু সত্যি সত্যি মেয়েদের হয়রানি, মেয়েদের কর্মক্ষেত্রে নিরাপত্তার কোনো কি সুরাহা হলো? এই মামলার ক্ষেত্রে যেমন দেখা গেল যে যেভাবে ময়না তদন্তের যে সমস্ত যে প্রক্রিয়া ফলো করা হয়েছে সেই ফলো করার ক্ষেত্রেও যথাযথ নিয়ম মানা হয়নি, এরকম অভিযোগ উঠে আসছে। এই যে তথ্য প্রমাণের ক্ষেত্রে নানা রকম সমস্যা, কি সেই সমস্যাগুলো খুঁজে বার করে সমাজের সামনে সেই দৃষ্টান্ত তো তুলে ধরা উচিত যেখান থেকে মানুষ ভরসা পাবেন। সেরকম তো কিছুই পাওয়া যাচ্ছে না। আপনি মিউটে আছেন, তুমি মিউটে আছেন। আগে ছোট করে মামলা সম্পর্কে বলি, যেহেতু আমিও মানে টিউটরদের সাহায্য নিয়ে মামলার রায়টা পড়ার চেষ্টা করেছি। ওই যেটা ওই অন্য মহিলার ডিএনএ নমুনা পাওয়া যাওয়া, এই কথাগুলো যেগুলো এসছে না, সেটা হচ্ছে ওই আমাদের ক্লামজি সিস্টেমের জন্য। এটা বিচারক উল্লেখ করেছেন কিন্তু যে স্টেরিলাইজ করা হয়, এরকম একটা সাংঘাতিক একটা জিনিস। এটা তো রাস্তায় পড়ে পাওয়া কোনো মানে অন্যভাবে কেউ যাতে নেবেন না, আশা করি রাস্তায় পড়ে পাওয়া কোনো ভিখিরির মৃতদেহ নয়। এই মৃতদেহটা যেই মুহূর্তে আবিষ্কার হয়েছে সেই মুহূর্তে সকলেই জানেন এটা নিয়ে প্রবল চর্চা হবে। মৃতদেহ আবিষ্কারের কয়েক ঘন্টার মধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারের টেলিফোনে মৃতার বাবার সঙ্গে কথা বলেছেন, এটা রেকর্ডে আছে। এটা নিয়ে চর্চা হবে, এটা সকলেই জানতো। তা সত্ত্বেও তারও 3 ঘন্টা পরে যখন পোস্টমর্টেম হলো তখন সেটাকে কেউ স্টেরিলাইজ করার কথা ভাবলেন না। কেউ ভাবলেন না যে যেভাবে গাউন ইত্যাদি, গ্লাভস ইত্যাদি চেঞ্জ করা হচ্ছে, কেউ ভাবলেন না একজন ডোম মৃতদেহ নিয়ে এলো। তার থেকে প্রমাণ হয় সেই জিনিসটাই যেটা নিয়ে শুভাশিস এবং অশোকদা অন্যভাবে বলছিলেন, এজ এ সোসাইটি হাউ ক্যালাস উই আর। এজ এ সমাজ হিসেবে আমরা কি কি নির্মম, কি উদাসীন, কি মানে কি ক্যাবলা। মুখ্যমন্ত্রী যে মৃত্যু নিয়ে মৃতার বাবার সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার টেলিফোনে কথা বলেছে, সেই মৃতদেহ শব ব্যবচ্ছেদ করার সময়, পোস্টমর্টেম করার সময় 2 ঘন্টা পরে স্টেরিলাইজ করার কথা কারো মনে হলো না। ওটার হাসপাতাল, ওখানে ডাক্তাররা কাজ করে,
সুপার স্পেশালিটি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল সো কল্ড, তাদের জানা উচিত যে এটাতে কি হতে পারে, কেউ করলো না। এইটা প্রমাণ করে আমরা যে ওই ক্যাবলা কথাটা খুব ভালো মনে হলো। কেন ক্যাবলা মানে ক্যাবলাটা হচ্ছে খুব ভালো কথা, আসলে হচ্ছে আমরা ক্যালাস, কতখানি ক্যালাস, কতখানি উদাসীন। মামলা সম্পর্কে এটুকুই বলা, বেশি কথা আমি বলবো না আজকে, যেহেতু অশোকদা এবং শুভাশিস রয়েছেন। পরে হয়তো কখন আমি একলা অনুষ্ঠান করবো রায়টা নিয়ে। দ্বিতীয় যে বিষয়টা বল, তুই মেয়েদের নিরাপত্তার কথা বলছো, মেয়েরা নিরাপত্তা কোথা থেকে পাবেন? কতগুলো আশ্বাস বিবৃতি কাগজে বেরোলো তার থেকে নিরাপত্তা পাবেন? না যে খবরটা আমি উল্লেখ করলাম এর আগে, নিউ ব্যারাকপুরে যে ঘটনাটা, যেটা কাগজে বেরিয়েছে, সেটা চোখের সামনে কিছু মানুষ দেখেছে, লোকমুখে অনেকে শুনেছে, আরো বেশি প্রচারিত হবে। মেয়েরা কোথা থেকে নিরাপত্তা পাবে? মেয়েদের নিরাপত্তা দেওয়ার প্রথম পদক্ষেপটা হচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকার স্বীকার করা। আর এই ঘটনাটা ঘটার পর কলকাতা পশ্চিমবঙ্গ সরকারের যেটা প্রথম রিয়াকশন ছিল, পারতপক্ষে মহিলাদের নাইট ডিউটি দেওয়া হবে না। তারা ভেবেছিলেন যে নিরাপত্তা দেওয়ার জন্য মহিলাদের নিরাপত্তা শ্রেষ্ঠ উপায় হচ্ছে তারা কাজ না করে বাড়িতে বসে থাকবে। আমাদের সকলের নিশ্চয়ই মনে আছে, আমার স্কুলের নামটাও মনে আছে, হাওড়ার একটি স্কুল, তার প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি সম্ভবত ছিল, তারা সুন্দর বালিকা বিদ্যালয় ইত্যাদি। তিনি কথাটা চমৎকার ভাবে বলেছিলেন, তোমরা ঘরে বন্ধ হয়ে থাকবে না, যদি ঘরে বন্ধ করে দেয় প্রথমে বাইরে বেরোতে দেবে না, তারপর ঘরে বন্ধ করে দেবে, তারপর সিন্ধুকে পরে দেবে, সিন্ধুকে পরে তালা লাগিয়ে দেবে। সিন্ধুকে পুরে মানুষকে তালা লাগিয়ে দেওয়া হতো কত শতাব্দীর 3-এর দশকে। যে রাজনৈতিক ভাবনা সেই সিন্ধুকে পুরে মানুষকে তালা লাগিয়ে মারত, সেটা কিন্তু আজও বিদ্যমান, আমাদের সমাজেও বিদ্যমান। আর সেটা সারা পৃথিবীতে খুব বড় আকারে ফিরে আসছে। সেটা নিয়ে পরে হয়তো আমরা কখনো আলোচনায় যাব। আমেরিকার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের সব থেকে অন্যতম ধনী এবং সব থেকে হাই টেকনোলজি যার আয়ত্তে আছে সেই ব্যক্তি যেভাবে তাকে স্যালিউট জানিয়েছেন, সেটা হচ্ছে নাৎসি স্যালিউট। এই ভাবধারা পৃথিবীতে ফিরে আসছে। এই ভাবধারা যত ফিরে আসবে, যে যত বড় কথাই বলুক না কেন, যত ওই কন্যাশ্রী, রূপশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী, অ্যাঙ্কারশ্রী, গায়কশ্রী, জয়শ্রীর উপাধি দেওয়া হোক না কেন মেয়েদের, ক্রমশ তাদের উপর তাদের অধিকার সংকুচিত হতে থাকবে। আজকে যেমন ওই খবরটার কথা বললাম নিউ ব্যারাকপুরে, আজকে সমস্ত জাতীয় সংবাদপত্র আরেকটাও বিজ্ঞাপন বেরিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশে 3টি বাচ্চা, বেটি বাঁচাও বেটি পড়াও আজকে অভিযানে আজকে 10 বছর সূচনা হলো। এই যে 10 বছর হলো আর কি ওই অভিযানের ওই সরকারি প্রকল্পের শুরু থেকে। 10 বছর পরে ওই প্রকল্পে নারী ভ্রূণ হত্যা, শিশু ভ্রূণ হত্যা, কোন বালিকা বিবাহ, নাবালিকা বিবাহ, পণের জন্য অত্যাচার, এগুলো কত কমেছে। কমেছে কি? 10 বছর একটা ফল দেখা যাওয়ার কথা। আমি জানি না, প্রশ্নটা আমার এই মুহূর্তে মাথায় এলো বলে বললাম, নিশ্চয়ই কালকে খোঁজ করব। কিন্তু ওই বিজ্ঞাপন দিয়ে, শুধু বাণী দিয়ে, ভাষণ দিয়ে মেয়েদের সত্যিকারের নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না। আসল প্রশ্নটা হলো, রাজনৈতিকভাবে তাদের হাতে ক্ষমতা রয়েছে, তারা কি মেয়েদের নিরাপত্তা দিতে চান? হিটলারের জমানায় জার্মানিতে মেয়েদের কাজ করার বিরুদ্ধে প্রধান যুক্তিটা ছিল, একটা মেয়ের কাজ করা মানে একটা পুরুষের কাজ কেড়ে নেওয়া। অর্থাৎ পুরুষের অগ্রাধিকার রয়েছে, পুরুষ হয়ে জন্মেছে বলে কাজটা করার, একটা মেয়ে সেই কাজটা কেড়ে নিচ্ছে। এই ভাবনা থেকে 47 সালে ভারতের স্বাধীনতা, 50-এ সংবিধানের শাসন চালু, আমরা অনেক দূর সরে এসেছিলাম। যখন সোফিয়া তুমি আর আমি একসঙ্গে কাজ করতে শুরু করেছিলাম, আমার মনে হয়নি তুমি কোনো পুরুষের কাজ কেড়ে নিয়েছো। যে কাজটা তুমি করতে এসেছিলে তার জন্য আমার তোমাকে যোগ্যতম মনে হয়েছিল বলে আমাদের টিমে আমরা একসঙ্গে কাজ করতাম। আজকে প্রায় 20-25 বছর পরে আমরা কিন্তু অনেকটা উল্টো দিকে হেঁটে চলেছি। আজকে কিন্তু
মেয়েদের নিরাপত্তা দেওয়ার কথাটা মুখে বারবার বলা হচ্ছে, অনেক স্লোগান, অনেক বাণী, অনেক প্রকল্প এসেছে, সত্যি সত্যি তারা কর্মক্ষেত্রে নিরাপদ কিনা, কাজ তারা করবেন কিনা, এই মৌলিক প্রশ্নে কিন্তু অনেক আমরা পিছিয়ে গিয়েছি, বিশেষ করে কোভিডের পরে। এটা অশোক দা অনেক ভালো বলতে পারবেন যদি সময় পাওয়া যায় কোনোদিন পরে, যে কর্মক্ষেত্রে মহিলাদের আলোচনা করা হচ্ছে অনেক ক্রমাগত কমে যাচ্ছে। সুতরাং বাণী বা ভাষণে তো হবে না, কিছু একদম সলিড সাবস্টেন্স রয়েছে, ফ্যাক্টস রয়েছে, তা দিয়ে বোঝা যায় যে সত্যি সত্যি মেয়েরা নিরাপদ নন। তা সত্ত্বেও মেয়েদের কাজ করতে বেরোতে হয়, তা সত্ত্বেও তাদের রোজগার করতে হয়, জীবিকা অর্জন করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সামনে প্রশ্নটা শুধু এই নয় যে কে কি কথা বললো, কে কি বিবৃতি দিল, কোন সরকারি প্রকল্প চালু হলো। পুরো সমাজের কাছে প্রশ্নটা এইটা যে সমাজের সকলের জন্য, মেয়ে বলে আলাদা করে বলা কিছু দরকারই হওয়া উচিত নয় এই সময় এসে, 21 শতাব্দীতে এসে নারী পুরুষ সহ সকলের জন্য সমানভাবে কাজের সুযোগ কি আমরা তৈরি করতে পারছি, নিরাপদে পারছি? উত্তরটা হচ্ছে না, অতি দুঃখজনক না। অগ্রগতি হচ্ছে কি সময়ের সঙ্গে যা হওয়ার কথা, সম্ভবত তাও হচ্ছে না, আরো দুঃখের। সোফিয়া। সুভাষিস দা, আমরা আলোচনা শেষে চলে এসেছি। সব শেষে আপনি কি বলবেন? কর্মক্ষেত্রে নিরাপত্তার এই লড়াই, এখন অনেক অনেক লড়াই বাকি। দেখো, আমার মনে হয় একটা সমাজ বা দেশ প্রধানত চলে রাজনীতির মাধ্যমে। আমাদের রাজনীতিতে এই বিষয়গুলো একদম নেই, মানে ওইগুলো আছে, লাডলি বহিন, লড়কি বহিন, লক্ষ্মীর ভান্ডার, এইগুলো আছে, কিন্তু কর্মক্ষেত্রে নিরাপত্তা কোনো রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে আসে না কখনো। তুমি যদি একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, পশ্চিমবঙ্গের কথাই যদি ধরি, যে জন্মের হারে কিন্তু কন্যা সন্তান এবং পুরুষ সন্তানের মধ্যে খুব মেজর ডিফারেন্স নেই জন্মের হারে। ক্লাস 10 অবধি যদি ডেটা দেখো, সেখানেও দেখবে যে মাধ্যমিক যে দিচ্ছে সেখানেও কিন্তু খুব ডিফারেন্স খুব কম। তারপরে তুমি যেই জানলা দিয়ে বাইরে তাকাবে, দেখবে সেখানে মেয়েদের প্রায় দেখা যাচ্ছে না, নেই আর। অর্থাৎ এই যে কর্মক্ষেত্রে নিরাপত্তা, আগে তো কর্মক্ষেত্রে আসুক, কর্মক্ষেত্রে তাদের উপস্থিতি খুবই কম। এটা করা যেত, এটা কাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম? এটা আমরা আশা করেছিলাম তুলনায় যাদেরকে ধরা হতো একটা সময় যে তারা কিছুটা প্রগতিশীল বামপন্থীদের থেকে, তাদের মধ্যে এটা দেখা যায়নি, তাদের মন্ত্রিসভায় দেখা যায়নি, তাদের রাজনৈতিক দলে দেখা যায়নি। আমার মনে আছে সালটা কত 97-98 হবে হয়তো, সিপিআইএম এর একজন খুব বড় নেত্রী, তিনি পদত্যাগের হুমকি দিলেন যে পলিট ব্যুরোতে, সেন্ট্রাল কমিটিতে এত কম মহিলা কেন? হ্যাঁ, মানে এইটার কোথাও নেই, এই বিষয়টা আমাদের চিন্তার মধ্যেই নেই। অথচ আমরা মহিলা রাষ্ট্রপতি পেয়েছি, মহিলা প্রধানমন্ত্রী পেয়েছি, আমাদের রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, এবং তুমি লক্ষ্য করে দেখবে আমাদের মিডিয়া এরকম মন্তব্য অতীতে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, যে সংসদে একমাত্র পুরুষ সাংসদ বলে। হ্যাঁ, অতীতে করা হয়েছে এরকম মন্তব্য। তো এইটা পুরুষদের সাংস্কৃতিক ভাবনার মধ্যে নেই। যে মহিলাদের আমরা এই অভয়াকাণ্ডে রাস্তায় নামতে দেখেছিলাম, তারা আবার কবে রাস্তায় নেমে নিজেদের কথা বলবেন আমি জানি না, কিন্তু এই দাবিটা উঠতে হবে। এই দাবিটা না, এটা রাজনীতির পরিসরের বাইরের একটা ব্যাপার। রাজনীতির পরিসরে যেটা আছে সেটা হচ্ছে কিছু টাকা পয়সা দিয়ে দাও। এবং তুমি যদি দেখো এই বিভিন্ন রাজ্যে বহু কেন্দ্রে, এবং সেটা সংখ্যাটা কম নয়, যেখানে এমনি সাধারণভাবেই মহিলা ভোটার পুরুষ ভোটার টার্ন আউটের হিসাবে প্রায় সমান সমান আমাদের এখানে। অনেকগুলো রাজ্যে সেটা বেশি, অনেকগুলো রাজ্যে সেটা সংখ্যায় বেশি। অর্থাৎ মহিলারা ভোট দিচ্ছেন, তারা সরকার নির্বাচিত করছেন। এই দাবিটা তারা তুলছেন না। আমার ধারণা এই যে শুরু হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1000 টাকা দেওয়া হবে, সেটা বাড়তে বাড়তে এখন 2500 অব্দি প্রতিশ্রুতি পৌঁছেছে এই পাঞ্জাবে, দিল্লির ইলেকশনে। এটা একটা শেষ আছে, তারপর হয়তো পরের দাবিগুলো আসবে। কিন্তু আমি বলছি, আমাদের রাজনীতিতে মহিলাদের দাবিগুলো গ্রাহ্যের মধ্যেই নেই।
পুরুষদের যে সব দাবি রয়েছে আমি তা বলছি না, কিন্তু এইটা নেই, এটা এমনি এমনি আসবেও না। এটা আসতে হলে ওই যারা রাত্রিবেলা নেমেছিলেন রাস্তায় তাদেরকে বলতে হবে, মুখ খুলতে হবে, নাহলে এটা হবে না। এটা আমরা আলোচনা করছি, আমরা হয়তো অনেকেই চান আবার নামতে হবে রাস্তায়, কোনো উপায় নেই। এটা রাস্তা, এই ফয়সালাটা রাস্তাতেই হবে, এটা ছাড়া হবে না। অন্তত আমার তাই মনে হয়, মানে সমাজে যে ধরনের অগ্রগতিগুলো হয়েছে তা রাস্তা থেকেই হয়েছে, এবং তা অনেক সময় খুব নির্মম পদ্ধতির মধ্যে দিয়ে হয়েছে, কিন্তু ভালো জিনিস হয়েছে হয়তো। যে যে সাম্য, মৈত্রী, স্বাধীনতার কথা বলা হয়, তার পেছনে বহু রক্তপাতের ঘটনাও আছে। ফলে আমি বলছি এটা খুব সহজ পথে হবে না, কিন্তু এই কথাগুলো যখনই সুযোগ পাওয়া উচিত তখনই বলা উচিত। আজকে আমরা বলছি, আরো অনেকে বলছে, আমরা বলছি এমন নয়, খবর মিডিয়াতে লেখা হচ্ছে, আমরা একটা এত বড় আন্দোলন দেখেছি, এবং আমরা আরেকটা শাহিনবাগ দেখেছি, সেটাও মূলত মহিলাদের আন্দোলন ছিল, শাহিনবাগ দেখেছি। ফলে এর অঙ্কুর দেখা যাচ্ছে আমি বলতে পারি। তা সেটা চারা গাছ বা বড় গাছ কবে হয়ে উঠবে সেটা আমি জানি না, সেটা বলতে পারবো না, কিন্তু তার ইঙ্গিতগুলো আছে যে এই বিষয়টা আসছে সামনে আমাদের ধীরে ধীরে, এইটুকুই বলি। আর সচেতন মানুষকে পথে নামতে হবে, এখনই তাদের অধিকারের দাবিতে সোচ্চার হতে হবে, এবং তার জন্য আরজি করের মতো ঘটনার জন্য অপেক্ষা করতে হবে না, এখনই সেই সময় তাদের দাবি আদায়ের জন্য। অশোকদা, সব শেষে আপনি কি বলবেন? হ্যাঁ, ওই মানে শুভাশিসের কথা ধরেই বলবো যে অঙ্কুর যে দেখা যাচ্ছে সে বিষয়ে সন্দেহ নেই। অভয়া মঞ্চ বলে যে মঞ্চটা তৈরি হয়েছে সেখানে প্রায় 70-80টি ছোট ছোট নানা ধরনের সংগঠন, যার মধ্যে মহিলা সংগঠনই বেশি, তারা এক জায়গায় এসেছেন এবং তারা বিভিন্ন ভাবে রাস্তায় নেমে তাদের কথা জানাচ্ছেন। আমি খবর পাচ্ছি যে তারা জানুয়ারির শেষে বা জানুয়ারি না, এই মার্চের দিকে কোথাও একটা কোনো সময়তে, ফেব্রুয়ারির শেষে কলকাতায় একটা কনভেনশনেরও প্ল্যান করছেন। কাজেই প্রশ্নটা উঠছে। আমরা আলোচনার একেবারে অন্তিম পর্যায়ে, আমরা অনুষ্ঠান এবার শেষ করব। তিনজনকেই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরার জন্য, এবং দর্শকদেরও ধন্যবাদ। আমরা জানি আরজি কর আন্দোলনের পর যে মানুষের, সচেতন মানুষের, বিশেষ করে মহিলাদের পথে নামা কিভাবে ভয়ের সৃষ্টি করেছিল প্রশাসনের কাছে, এবং মানুষ আরজি কর আন্দোলন থেকে মানুষের প্রাপ্তি, যা আমাদের আগের আলোচনাতেও বারবার উঠে এসেছে, বোধহয় সেই প্রতিবাদের ভাষা মানুষের খুঁজে পাওয়া, প্রশ্ন করার ক্ষমতা অর্জন মানুষের, এবং সেটাই নিশ্চিতভাবে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে, সেই আশা আমরা রাখি। এবং আমরা তো আমাদের মতো করে আলোচনা করব, আওয়াজ তুলবো, এবং আপনারা যারা অনুষ্ঠান দেখলেন আশা করি আপনারাও ভাববেন গোটা বিষয়টি নিয়ে, এবং মানুষ নিশ্চিতভাবেই তাদের দাবিতে পথে নামবেন, আওয়াজ তুলবেন। অনেক ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার, ভালো থাকবেন।